আমি এখন দাঁড়িয়ে আছি আসলে রোজ গার্ডেনের সাথে। এই গোলাপের জন্য মূলত নাম হচ্ছে রোজ গার্ডেন। আমি যদি একটু নেমে দেখাই এটা, আর ঠিক বাড়িটা কিন্তু সামনে একেবারে বাড়ি বরাবর, আর পাশেই রোজ গার্ডেন বা সেই গোলাপ বাগান, তারপরে সে বাড়ি। ঋষিকেশ দাস এই বাড়ি তৈরি করেছিলেন 1930 সালে। তো উনি কিন্তু বাড়িটি শেষ করতে পারেননি। মায়ের দোয়া চটপটি হাউস, চটপটির সাথে কফি পাবেন, খুব ভালো। টিকাটুলি হাটখোলা রোড। আচ্ছা, আসার পরে হাতের বাম যেতে বেটা হচ্ছে কেম দাস লেন। আচ্ছা, হুমায়ুন দাস এটাকে যাওয়া যাবে, তবে রাস্তা ভালো না, তাই তো। অভয়চন্দ্র দাস লেন থেকে যেতে হবে আমাদের। এই যে দেখতে পাচ্ছেন, এখানে গাড়ি থেকে নামতে হবে, নামার পরে দিতে যেতে হবে। আর এই পাশে এটা কি? আচ্ছা, এখানে একটা কনভেনশনারি আছে, হক কনভেনশনারি, হক কনভেনশনারি ঠিক বাইরে দিয়ে 41 নম্বর হাটখোলা রোড। আর এই যে ডান দিকে এটা হচ্ছে অভয়চন্দ্র দাস লেন। এই যে মেইন রাস্তা, আর এই আমরা এখানে ঢুকলাম, এখানে হোটেল আছে। এটা আজ 19 ডিসেম্বর 2025 শুক্রবার। তো পথে সবার সাথে চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থানে। একটি দলের জন্ম হয়েছিল এখানে, আর তাছাড়াও এই বাড়িটির একটা বড় ইতিহাস আছে। আমি এখন দাঁড়িয়ে আছি আসলে রোজ গার্ডেনের সামনে, যেটা রশিদ মসজিদ নামে কিন্তু অনেকে চেনেন। আর কীভাবে আসবেন সবকিছু কিন্তু বিস্তারিত থাকবে আমাদের এই ডিসক্রিপশনে। কত টাকা খরচ হবে এবং কোন দিন বন্ধ থাকবে সেটাও কিন্তু আমরা জানাবো। এই যে পথটি দেখতে পাচ্ছেন, এটি অভয়দেশ লেন থেকে এসে আর.কে মিশন রোড হয়ে কিন্তু এখানে আসতে পারবে। এখানে এসে এই যে পথটি চলে গেল, এই পথের ডান পাশে কিন্তু এই বাড়ি। তো টিকিট কাটার বিষয়টা আমি একটু দেখাই আপনাদের। এই হচ্ছে টিকিট কাউন্টার, আর এটা হচ্ছে সেই রোজ গার্ডেন। দেখতে পাচ্ছেন রোজ গার্ডেন লেখা। তো এখানে এসে এই প্রবেশ করার আগে টিকিট কাটতে হবে। এখানে টিকিটের একটি ব্যাপার আছে, আমি দেখাই যে স্টুডেন্ট ইন্টারমিডিয়েট পর্যন্ত টিকিট হচ্ছে 10 টাকা, আর দেশি টিকিট হচ্ছে আমাদের এখানে 30 টাকা। তো আমি টিকিটটি কিন্তু কেটেছি 30 টাকা দিয়ে, দেখতে পাচ্ছি। তো এখন আমি প্রবেশ করছি রোজ গার্ডেনের ভেতর। চলুন আমরা প্রবেশ করি। তো আমি প্রবেশ করলাম সেই ঐতিহাসিক রোজ গার্ডেনে। টিকিটটা ছিঁড়ে দেওয়ার পর এখানে ফেলে আসতে হবে, আর এখানে সিকিউরিটি আছেন। এই রোজ গার্ডেনটি খোলা থাকবে সকাল 9টা থেকে 5টা, আর রবিবার হচ্ছে বন্ধ। সোমবার হচ্ছে অর্ধদিবস 2টা থেকে 5টা। গাড়ি নিয়ে আসলে আপনারা গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে এখান থেকে। যে দেখতে পাচ্ছেন বিস্তারিত ইতিহাস দেওয়া আছে, আর আমরা কিন্তু ডেসক্রিপশনে ইতিহাসটা দিয়ে দেবো, আপনারা ওখানে একটু দেখে নেবেন। আমরা টিকিট কাউন্টারের ঠিক পিছনের দিকটা একটু যদি আপনারা দেখাই, এখান থেকেও দেওয়া যাবে। আচ্ছা, ফুল ছেঁড়া নিষেধ নিশ্চয়ই। এই রোজ গার্ডেন নামটা কেন, সেটা হচ্ছে যে এইখানে যে দেখতে পাচ্ছেন গোলাপ, বিভিন্ন রকম গোলাপ রয়েছে, অনেক সুন্দর। ঋষিকেশ দাস যিনি এটি বানিয়েছিলেন, তো সেটা কিন্তু গোলাপ বাগানের জন্য এটার নাম ছিল রোজ গার্ডেন। আচ্ছা, আর ঢুকে একেবারে গেটের সামনে এই ভাস্কর্যগুলো দেখতে পারবেন, চমৎকার। এটি কিন্তু সেই সময়ের নির্মিত ভাস্কর্য, এটা কিন্তু পুনর্নির্মাণ করা নয়। আর এখানে বসার জায়গা আছে। এই রোজ গার্ডেন বা গোলাপ বাগানের পাশে কিন্তু বসার জায়গা রয়েছে। আপনার কি নাম? আমার নাম অন্তর। আচ্ছা, তাহলে আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে কর্পোরেট থেকে যদি কেউ আসে, মনে করেন স্কুল থেকে অথবা কোনো অফিস থেকে, সেখানে কি এখানে মানে আলাদা কোনো ব্যবস্থা আছে কিনা? এত গাড়ি নিয়ে আসবে, গাড়ি পার্কিং? সরকারি প্রতিষ্ঠান হইলে আপনার আলাদা গাড়ি পার্কিং এর জায়গা আছে, আমাদের এই যে পাশে জায়গা আছে। হ্যাঁ, আমি দেখালাম যে এই যে পার্কিং যে ব্যাপারটা এখানে থাকবে। আর মনে করেন 100-200 গাড়ি পার্কিং করতে পারবে। আচ্ছা, স্টুডেন্ট যদি নিয়ে আসে মনে করেন 100-200, তো ওদের জন্য আলাদা ডিসকাউন্ট বা এরকম কোনো ব্যবস্থা আছে কিনা? আপনার স্টুডেন্ট আপনার এই যে 10 টাকা করে টিকিট। আচ্ছা, আর প্রতিষ্ঠান থেকে আগে যোগাযোগ করে আসতে হবে। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে কিনা? যে এখন খাবারের ব্যবস্থা নাই, আপনার খাবার নিয়ে আসা যাবে? আপনার নিজ দায়িত্বে খাবারের ময়লাটা কোনো নির্দিষ্ট জায়গায় রাখতে হইবে। পরে আমাদের এই জায়গায় যারা কাজের লোক আছে তারা আমরা কাজে ফেলাই দেবে। আচ্ছা, তাহলে মোটামুটি খাবার অ্যালাউড, বাইরের খাবার আনা যাবে? আনা যাবে না, কিন্তু আপনার আগে থেকে ভিতরে জানাতে হবে। জানাইলে মনে করেন যে একটা ব্যবস্থা নেই। আচ্ছা, আমরা যারা আসি বা দর্শনার্থী যারা আসে, তারা কি খাবার নিয়ে আসতে পারবে কিনা? মনে করেন যে যেমন পানি নিয়ে আসতে পারবে, চিপস নিয়ে আসতে পারবে, যেটা মানে হালকা যে খাবারগুলো আছে ওইগুলো নিয়ে আসতে পারবে। আচ্ছা, আর এখানে ফেলার জায়গা, বিন টিন এগুলো দেওয়া আছে, তাই তো? এগুলো আছে আমাদের ওই যে তো বুথ আছে ওই জায়গা ফেলা আছে। আচ্ছা, তো অন্তর ভাই যেমনটি বলছিলেন, দর্শক আমি একটু বলি আপনাদের
যে যারা বেড়াতে আসবেন তারা এইগুলো করবেন। আমরা তো বহু জায়গায় ঘুরি, বাংলাদেশকে প্রেজেন্ট করি। এই রোজ গার্ডেনে যারা আসবেন কোনো ময়লা বোতল চিপসের প্যাকেট এগুলো কিন্তু ফেলবেন না। তো আমি কিন্তু এখনও বাড়িটি দেখাইনি দর্শক, বাড়িটি পরে দেখেন। হ্যাঁ, আমরা একটু এদিকে দেখাই। এখানে এখানে কিন্তু চমৎকার সব কাজ করা। ঢাকা জাদুঘর বাংলাদেশ জাতীয় জাদুঘরের একটি শাখা, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, ওনাদের অধীনে কিন্তু এটি আছে। তো এখানে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। এটা হচ্ছে অফিস কক্ষ, দেখতে পাচ্ছেন অফিস কক্ষ। আর জাদুঘর আপাতত বন্ধ আছে, এটা দেখানো যাবে না। আমি আসছি কিন্তু আজকে 19 ডিসেম্বর 2025, জাদুঘরটা বন্ধ আছে। এই অফিসের পাশে কিন্তু বড় বড় বিল্ডিং, যেটা আমরা রোজ বলদা গার্ডেনও দেখেছি, রোজ গার্ডেনে এসেও দেখলাম। অনেকেই বলেন যে এই আশেপাশের জায়গাগুলো একসময় এর আন্ডারে ছিল, দখল টখল হয়ে গেছে, সব বিভিন্ন রকম কথা শোনা যায়। তো ইতিহাস আমরা দেখব, জানবো। আর এই একটি মূর্তি দেখতে পাচ্ছি আমরা, মূর্তির হাতটি ভাঙা। রোজ গার্ডেন তৈরি হয়েছিল 1930 সালে, অনেকে বলে 1931 সালে। তো ওই সময় কিন্তু এই মূর্তিগুলো তৈরি করা অত্যন্ত দৃষ্টিনন্দন। যে পুকুর পাড় দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। আর এখান থেকে সামনে যেই কিন্তু আপনাদের দেখাবো সেই রোজ গার্ডেন বাড়িটি, কত দৃষ্টিনন্দন, এত সুন্দর। এটি হচ্ছে একটি ঘাট। তো যেহেতু এটা ঘাট, এখানে বসার ব্যবস্থা আছে দেখুন। হ্যাঁ, মানে অন্য কোনো জায়গা থেকে আসার যে ব্যবস্থা এটা ছিল, কিন্তু এখন বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে কিন্তু আপনারা আসতে পারবেন, যদি একটু দেখায় এইভাবে। আমরা এখান থেকে আসলাম, যে হচ্ছে ঘাট। এখানে তাল গাছগুলো রয়েছে এক পায়ে দাঁড়িয়ে। আর এই হচ্ছে বিভিন্ন রকম ফুল পাতার গাছপালা, আমরা ওইদিকে একটু দেখব। আর এই হচ্ছে সেই পুকুরটি। তো দর্শক, এখন সেই বাড়িটি আমি দেখাই। ঠিক বাড়ির সামনে আমি এই পাশে রয়েছি, এই দেখুন, এই সেই রোজ গার্ডেন। আমার সামনে যে বাড়ি দেখতে পাচ্ছেন, এটি রোজ গার্ডেন। কি অসাধারণ দেখুন, হ্যাঁ, অসাধারণ বাড়ি, 2 তলা বিশিষ্ট বাড়ি, তো খুবই অসাধারণ। আর আমরা ওই জায়গায় যাব, ঠিক রোজ গার্ডেনের পাশেই সে ঘাট, ওখানে একটা ঘাট আছে, আর এখানে একটি ঘাট। তো আমি কিন্তু দাঁড়িয়ে আছি সেই ঋষিকেশ দাসের সেই বিখ্যাত রোজ গার্ডেন বাড়ি, যেটা এখন রশিদ মসজিদ নামেও পরিচিত। তো ঘুরে ঘুরে দেখছি, অত্যন্ত দৃষ্টিনন্দন, চমৎকার। তো আপনারা যারা আসবেন এখানে কিন্তু অবশ্যই বেড়াতে আসবেন, এটা তো ভালো লাগবে। আর একটু ঐতিহাসিক জায়গা। এখানে কিন্তু একটি দলের জন্ম হয়েছিল, আমি বলছি সে কথাটা। চলেন আগে বাড়িটা দেখবো, তারপরে সে কথাটি বলবো। আর ইতিহাস আমরা ডিটেল জানাবো। যখন এইসব জায়গাতে আসবেন, এখানে নিয়মকানুনগুলো কিন্তু আপনারা অবশ্যই মানবেন। আর ময়লা নোংরা কখনোই কোথাও ফেলবেন না। এটা কিন্তু সত্যি আমাদের জন্য দুর্ভাগ্যজনক যে অনেকে এসে নাম লেখেন, তারপরে বিভিন্ন রকম চিপস বা প্যাকেটগুলো ফেলে যান, এটা করবেন না। দিয়ে দেওয়া যাবে কিনা আমি জানি না। এই হচ্ছে এই জায়গাটি, তো নোংরা যদিও এদিকে সম্ভবত যায় না কেউ, আমি যাচ্ছি, কতটুকু যেতে পারবো তাও জানি না, চেষ্টা করি। এই হচ্ছে পুকুরটি, এই যে বেড়ার ধরে ধরে যাচ্ছি, সামনে যেতে পারবো ওকে না দেখি। বাহ, চলে আসছি, এখান দিয়ে আসলাম, এখান দিয়ে আসলাম। আর এইখান থেকে দেখুন কি অসাধারণ বাড়িটি, দেখুন। ওই পাশের যে ঘাটলা আমি দেখাচ্ছিলাম, আর এই পাশে কিন্তু একটি ঘাটলা একবার ঠিক বাড়ির বরাবর। এটাকে গ্রামাঞ্চলে বৈঠকখানা বলে। এখানে কিন্তু মানে সবাই বসতে পারবে। হ্যাঁ, এই যে দেখুন কি স্বচ্ছ জল, এই যে এটা। আর ঠিক বাড়িটা কিন্তু সামনে, একেবারে বাড়ি বরাবর কিন্তু এই ঘাটটি। এখানে যদি একটু হাত দিয়ে দেখাই, দেখতে পাচ্ছেন একেবারে স্বচ্ছ জল। মানে সাধারণত এই পুকুরগুলোর জলটা নোংরা থাকে, কিন্তু এখানে কিন্তু তার বিপরীত দেখুন, একেবারে সুন্দর পরিষ্কার।
আসুন আমরা জেনে নিই এই রোজ গার্ডেনের ইতিহাস। ঢাকার রোজ গার্ডেনের ইতিহাস শুরু হয় 1930-এর দশকে, যখন ধনী ব্যবসায়ী ঋষিকেশ দাস এটি নির্মাণ করেন এবং বিভিন্ন দেশ থেকে আনা গোলাপ গাছ দিয়ে সাজান। পরে দেউলিয়া হয়ে যাওয়ায় এটি খান বাহাদুর আব্দুর রশিদের কাছে বিক্রি করে দেন, যার নামে পরে এই বাড়িটির নামকরণ করা হয় রশিদ মঞ্জিল হিসাবে। তবে রাজনৈতিকভাবে এটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে 1949 সালে, যখন আওয়ামী লীগের জন্মস্থান হিসেবে এই বাড়িটি সবার কাছে পরিচিত হয়। 1930-এর দশকের শুরুতে জমিদার ও ব্যবসায়ী ঋষিকেশ দাস পুরানো ঢাকার টিকাটুলিতে 22 বিঘা জমির উপর এই বাড়িটি নির্মাণ করেন। বাড়ির চারপাশে দুর্লভ গোলাপের প্রাচুর্য থাকায় এর নামকরণ হয় রোজ গার্ডেন। ঋষিকেশ দাস দেউলিয়া হয়ে পড়লে 1937 সালে এটি খান বাহাদুর আব্দুর রশিদের কাছে বিক্রি করে দেন। তখন এর নামকরণ হয় রশিদ মঞ্জিল। এই বাড়িটির ঐতিহাসিক ও রাজনৈতিক গুরুত্ব রয়েছে অনেক, কারণ 1949 সালের 23 এবং 24 জুন এই বাড়িতেই পূর্ব পাকিস্তানের আওয়ামী মুসলিম লীগ, পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগ গঠনের প্রাথমিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছিল। তাই এটি আওয়ামী লীগের জন্মস্থান হিসেবে বা সতীকাগার হিসেবে পরিচিত। 1962 সালে এটি বেঙ্গল স্টুডিওকে ইজারা দেওয়া হয় এবং হারানো দিন সহ বেশ কিছু চলচ্চিত্রের শুটিং এখানে হয়। 1989 সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটিকে সংরক্ষিত ভবন হিসেবে ঘোষণা করে। রোজ গার্ডেন শুধু একটি ঐতিহাসিক স্থাপনাই নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসও একটি গুরুত্বপূর্ণ সাক্ষী। এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আছি সেই রোজ গার্ডেনের সামনে। এই যে রোজ গার্ডেন দেখতে পাচ্ছেন বাড়িটি, আর আমি ঠিক পুকুর পাড়ে, আমার পিছনে কিন্তু সেই পুকুর আপনারা দেখতে পাচ্ছেন। অত্যন্ত দৃষ্টিনন্দন সুন্দর এই জায়গাটি। তো আপনারা আসবেন, আর আমি এখন একটু পিছন দিকটা যাব, চলো। আর এখানে কিন্তু ওই যে পানির ফোয়ারার কথা বলা হয়েছিল, যে পানির ফোয়ারা আছে কিন্তু সামনে কিন্তু এই ফোয়ারাটি যদি দেখেন, এটা অত্যন্ত সুন্দর। তো এটা এখন চালু হয়নি, বোধহয় বিকালের দিকে এটা চালু হবে। এটা কিন্তু বাড়ির একেবারেই সাথে দেখতে পাচ্ছেন ফোয়ারাটি। আচ্ছা, আর ওখানে মূর্তির কথা যেটা বলছিলাম, এই দুই পাশে মানে আগের জমিদাররা তো খুব শৌখিন ছিল, আর ঋষিকেশ দাস এই বাড়িটি তৈরি করেছিলেন মূলত বলতা গার্ডেনে। উনি একদিন গিয়েছিলেন, সেখানে তাকে অপমান করা হয়, এরপরে সে কিন্তু তিনি এই বাড়িটি তৈরি করেছিলেন। হ্যাঁ, এবং এখানে কিন্তু ওই যে গঠনশৈলী এগুলো কিন্তু গ্রিকদের স্থাপত্য রীতি অনুযায়ী করা হয়। আর এখানে কিন্তু এই যে আর একটি মূর্তি দেখতে পাচ্ছেন, চমৎকার, দেখুন অত্যন্ত চমৎকার। কারুকাজটা একবার দেখেন, মানে এই যে জায়গাগুলো একটা পাথরের, সেই সময় কিন্তু তার মানে 1930 সালের সময় এটা তৈরি। তো ওই সময়ের গঠন রীতিটা বা নির্মাণ শৈলীটা একবার যদি দেখেন, এখনকার সাথে কিন্তু এটা মেলে না। এটা কিন্তু আরও একটি আছে, ওই পাশে কিন্তু আর একটি আছে। এটিতে যে ওই যেটা বলছিলাম, হ্যাঁ, সেই জায়গাগুলো এরকম। প্রবেশ পথ সেই ডান পাশে কিন্তু এটা, আর পাশেই রোজ গার্ডেন বা সেই গোলাপ বাগান, তারপরে সে বাড়ি। আমাদের বাবুরা আসছে, ফুটবল নিয়ে আসছে, দেখি বাবা, এই যে
তো ছবি তোলা হচ্ছে। হ্যাঁ, কি নাম? আরিবা। ভালো আছো? মা, তোমার নাম কি? তানিশা। স্কুল বন্ধ? তো দাদু বাড়ি নানু বাড়ি যাওনি? এই তো বাবা, তোমার ভালো থেকো, ঠিক আছে? আমি কিন্তু একেবারে রোজ গার্ডেনের সামনে, এই যে বাড়িটি, আর আমি কিন্তু এখানে দাঁড়িয়ে আছি। অসাধারণ ভালো লাগা, একটু ঐতিহাসিক জায়গা। তো চলুন আমরা একটু ভিতরে ঢুকে সব কিছু দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, এই কারুকাজটা হচ্ছে গ্রিকদের সাথে মিল রেখে মুঘল আমলের যে সকল স্থাপত্য রীতি সেটা মেনেই কিন্তু বাড়িটি করা হয়েছিল। এবং ঋষিকেশ দাস এই বাড়িটি তৈরি করার সময় যে সকল ম্যাটেরিয়াল এটা কিন্তু বাইরে থেকে আনিয়েছিলেন, একটা উদ্দেশ্য ওনার ছিল যে বলদা গার্ডেনের যে জমিদার ছিলেন নরেন্দ্রনারায়ণ রায়চৌধুরী, ওনাকে টেক্কা দিয়ে কিন্তু বাড়িটি তৈরি করা। তো দেখুন কি অসাধারণ। আমরা একটু ভেতরে যাব। আর এখানে কিন্তু এই যে প্রবেশ পথেই কিন্তু এই যে সিঁড়িটা, সিঁড়ির পাশে এরকম মূর্তি আছে, এই পাশেও কিন্তু আছে। অনেকে আসছেন আজকে শুক্রবার, অনেকে বেড়াতে আসছেন। তো ভাইজান কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন। তো এখানে কি আজকে আসলেন নাকি এর আগেও আসছেন? না, আজকে ফার্স্ট। কেমন লাগছে? ভালোই লাগতেছে। কোথা থেকে আসছেন? আমরা ঢাকা লালবাগ থেকে এসেছি। লালবাগ কেল্লা থেকে। লালবাগ কেল্লায় গিয়েছেন? লালবাগ থেকে গিয়েছি। ওখানে ভালো লেগেছে? এখানে মানে প্রত্যেকবার যাওয়া হয়তো এখন নর্মাল হয়ে গেছে। কোনটা বেশি ভালো মনে হয়? এই জায়গাটা বেটার। মানে এটা মানে গঠনটা খুব অসাধারণ নাকি? অসাধারণ, জি। অসাধারণ। আচ্ছা, তো কি নাম জানো বলছেন? আমার নাম তাসিম। তাসিম ভাই, ভালো থাকবেন। জি। আর আমাদের এই চ্যানেলের নাম হচ্ছে পথে সবার সাথে। জি। চলুন আমরা তাসিম ভাইয়ের কথাও শুনলাম, আমরা একটু ভেতরে যাওয়ার চেষ্টা করি আর দেখাই আপনাদের। একটু দেখেন, ওহ, হাত দিয়ে দেখছে 1930 সালে যে প্রতিষ্ঠানটি বা বাড়িটি তৈরি করা হয়েছিল এটাকে বলা হয় রোজ গার্ডেন প্যালেস। প্যালেস বলতে আমরা সাধারণত রাজপ্রাসাদ বুঝি। তো এটা আসলে দেখেন, এটা পরে সংস্কার করা হয়েছে যদিও। তো প্রত্যেকটি জায়গার যে গঠন, প্রত্যেকটি জায়গার যে কাজ, এইখানে দেখুন এত সুন্দর চমৎকার কাজ, ঠিক সেম। এই যে দেখুন এখানে প্রত্যেকটা জায়গার কাজ এরকম। আমি বলেছিলাম যে পুরনো জমিদার বাড়িগুলো উপরে কিন্তু এখনকার মতো ঢালাই দেওয়া নয়, আর এটা বানানোর সময় কিন্তু এখানে রড, সিমেন্ট অথবা এগুলো কিন্তু কাজ নাই, চুন সুরকি দিয়ে তৈরি করা। কারণ 1930 সালে যখন তৈরি করা হয় তখন রড সিমেন্ট আসলে ছিল না সময়। তো এখানে ঝাড়বাতি, মানে রুচিটা দেখুন যে কতটা রুচি সম্পন্ন। আর এই যে দরজাটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ওই সময়কার দরজা, মানে 1930 সালে। এখন অক্ষত, এখনও সুন্দর, যদিও এটা সংস্কার করা হয়েছে। আরেকটা যে বলে রাখি যে আগের দিনের দরজাগুলো 2 পাল্লা ছিল। জি, মানে এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু 2টা পাল্লা। হ্যাঁ, মানে এখনকার মতো এরকম না যে এই যে সিটকানি দিয়ে টানে আনতে হবে। এই 2টা দিয়ে এই 2 পাল্লা দরজা ছিল। আর এটা কিন্তু এই যে আলো বাতাসের জন্য এই যে দেখতে পাচ্ছেন, এই যদি আপনারা এরকম উঠান তাহলে কিন্তু এটা খোলা যাবে। কী নাম ভাইজান? বাসের। তো বাসের ভাই এখানে থাকেন? তো বাসের ভাই আছেন এখানে। আমি একটু দেখাই, এই টাইলসগুলোকে পরে লাগান না ওই সময় নতুন? আচ্ছা, এই টাইলসগুলো আসলে ওই সময় থাকার কথা না। তো দেখুন এই ফ্লোরের টাইলসের কাজ করা হয়েছে, সংস্কার করা হয়েছে আর কি। আর এই ভিতরে কি অসাধারণ দেখুন, এই ঝাড়বাতিগুলো ওই সময় পরে, এটাও পরে উদ্বোধনের সময়। আচ্ছা, আর এটা হচ্ছে সম্ভবত মিটিং করার জন্য, ডাইনিং টেবিল এত বড় কথা না, এটা সম্ভবত মিটিং করার জন্য এই টেবিলটিও কি পুরনো না আগের নতুন? এটাও নতুন করা। আচ্ছা, তো বাসার ভাই যেমনটি বলছিলেন যে দেখুন নতুন করে সংস্কার করা হয়েছে। এই ঝাড়বাতিটা জ্বলছে, একটু দেখায় আপনাদের। জমিদার বাড়ি আসলে এই ঝাড়বাতি, তারপরে হচ্ছে আপনার নাচমহল, তারপরে বিভিন্ন রকম মহল, তারপরে আসবাবপত্র, এইগুলো খুব অসাধারণ। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, চমৎকার। তো বাসা ভাই, এই আমরা কি একটু উপরে যেতে পারবো কিনা? উপরে যেতে পারবো। আর এই রুমগুলো একটু দেখাই। এখানে কয়টা রুম মোট? এখানে আছে আপনার 3টা, মোট 5টা রুম সম্ভবত। আর উপরে হচ্ছে কয়টা রুম? এই একই রকম সেম। তো উপরে বোধহয় নাচমহল আছে একটি। আচ্ছা,
তো ঠিক আছে, তো আমরা একটু ঢুকি। আর এখানে যে কতগুলো ওই সময় মূর্তি এখানে রাখা আছে। আমরা পাশের রুম থেকে, হল রুম থেকে এখানে আসলাম, এই যে অনেকগুলো মূর্তি রাখা আছে। আর এখানে কিন্তু ভেতরে প্রবেশ নিষেধ। আমি সবাইকে অনুরোধ করি, যখন কোনো এই পুরনো জমিদার বাড়ি যাবেন বা পুরাকীর্তি দেখতে আসবেন, আপনার কিন্তু নিয়মগুলো মানবেন। আর ময়লা নোংরা একেবারেই করবেন না, নাকি বাঁচাবেন। এরকম অনেক পরে, এটা আমাদের জন্য খুব দুঃখজনক আর কি। আচ্ছা, তো এইখানে একটু দেখি, এটা ঢুকি। এটা কি ওই সময় না পরে? হ্যাঁ, এইটাও নতুন। আচ্ছা, তবে এটা কিন্তু ব্যবহার করা হতো। দর্শন আসে না, হ্যাঁ আসলে কি করে বিলেট দিয়া, হ্যাঁ, রাইট রাইট, দিয়া হ্যাঁ, এটা কাটে। খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। লাল ফিতা। না, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি যে এই রোজ গার্ডেনটা একসময় সিনেমা শুটিংয়ের সময় কাজে ব্যবহার করা হতো। অনেক সিনেমা এখানে শুটিং হয়েছে, আপনারা যারা সিনেমা দেখেন এইগুলো সেই সময় ব্যবহার করা হতো। তো আর এখানে কিন্তু 1949 সালের 23 তারিখ, 23 ফেব্রুয়ারি সম্ভবত, এখানে আওয়ামী লীগের 23 জুন আওয়ামী লীগের জন্ম হয়েছিল এখানে, আওয়ামী লীগ মুসলিম লীগ। তার মানে কতটা ঐতিহাসিক জায়গা এটা, আপনারা যারা আসছেন বা যারা আসবেন একটু দেখে যাবেন। তো এই হল থেকে বেরিয়ে আমরা এখন উপরের দিকে যাব, এই যে সিঁড়িটা। আর এই হচ্ছে বাইরের দৃশ্যটি, দেখাই আপনাদের, এই ঠিক বাইরের ব্যাপারটা। আর এখান থেকে আমরা চলে যাচ্ছি এখানেও কিন্তু দুটি মূর্তি আছে। তো এখানে একটি ভিআইপি ব্যাপার সেবার, লাল গালিচার ব্যাপার আছে, পেঁচানো সিঁড়ি, অদ্ভুত ব্যাপার, একটা আলাদা অনুভূতি। যাচ্ছি লাল গালিচার উপর দিয়ে। আমরা এখান থেকে আসলাম, এখান থেকে এসে এই, আর এই যে কার্নিশের যে কাজটা, ওইগুলো কিন্তু এখনও আছে। আমি একটু দেখাবো পরে, চলুন আগে দেখে আসি। এখান দিয়ে হয়তো বঙ্গবন্ধু উঠছিলেন, এখান দিয়ে হয়তো বড় বড় নেতারা উঠছিলেন, সেই জায়গাটি। এখান থেকে আর উপরে যাওয়া যাবে না, এখানে কিন্তু উপরে যাওয়ার একটা সিঁড়ি ছিল, এটা এখন আর নাই। এই যে দেখো, মানে ডুপ্লেক্স বাড়িগুলো যেমন হয়, সিঁড়িগুলো অত্যন্ত দৃষ্টিনন্দন, কাঠের নয়, এটা হচ্ছে স্টিলের। দেখুন কি অসাধারণ। আর দরজা খোলা নিষেধ, আপনারা যারা আসবেন দরজা খোলার চেষ্টা করবেন না, প্রয়োজন না। আর এখান থেকে ভিউটা হচ্ছে এরকম বাহিরের। আচ্ছা, আমরা চলুন ভেতরে প্রবেশ করি। পর্দা দেওয়ার জন্য ব্যবহার করি, সেই কাজটি কতটা সুন্দর একটু দেখুন, দেখতে পাচ্ছেন। এবং পাশে লাইটগুলো দেখুন, অসাধারণ অসাধারণ, মানে মন ভালো হয়ে যাওয়ার মতো ব্যাপার। অত্যন্ত দৃষ্টিনন্দন, চমৎকার, ঐতিহাসিক, কী বলবো, কোনো কথাই কিন্তু এটাকে বর্ণনা করার জন্য যথেষ্ট নয়। नाम सुख धाम भजले राम नाम सुख धाम भजले राम नाम सुख धाम तेरा पूरन हो सब काम तेरा पूरन हो सब काम भजले राम नाम सुख धाम भजले राम नाम सुख धाम। এখানের কাজটা একটু দেখুন, কি চমৎকার। এখানে এই পুরো বিল্ডিংয়ের একটি রেপ্লিকা আছে, আর তার নিচের কাজটা একটু দেখুন, খুব সুন্দর। পাশে দেখুন, দর্শক আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ঋষিকেশ দাসের রোজ গার্ডেন। একটু জানিয়ে রাখি যে ঋষিকেশ দাস এই বাড়ি তৈরি করেছিলেন 1930 সালে।
তো উনি কিন্তু বাড়িটি শেষ করতে পারেননি টাকার অভাবে। 22 বিঘা জায়গার উপরে বাড়িটি, সেই বাড়িটি তিনি রশিদ সাহেবের কাছে বিক্রি করে দিয়েছিলেন, যার জন্য এই রোজ গার্ডেনের নামটা কিন্তু একসময় রশিদ মঞ্জিল হয়ে যায়। তো এটার পরে কিন্তু হাত বদল হয় 2 বার। এরপরে হুমায়ুন সাহেব এখানে থাকতেন, এটার নাম হুমায়ুন সাহেবের বাড়ি বললে অনেকে চেনেন, কিন্তু পরে সরকার এটাকে অধিগ্রহণ করেছেন। তারপরে সংস্কার করে কিন্তু বাড়ির বর্তমান যে রূপটি আমরা দেখতে পাচ্ছি সেই রূপটি দেওয়া হয়েছে, এখন দর্শনার্থীর জন্য খুলে দেওয়া হয়েছে। তো আপনারা সবাই আসবেন, এখানে এসে দেখবেন, অসাধারণ একটি বাড়ি, অসাধারণ অভিজ্ঞতা হবে। এখানে সিনেমার শুটিং হতো এক সময়, এখানে অনেক কিছু হতো। তো ঐতিহাসিক জায়গা, আমি খুব শিহরিত হচ্ছি বারবার যে এরকম একটি জায়গা সত্যি অসাধারণ। তো একটু আপনাদের যদি দেখাই, বাইরের ভিতরে যাওয়া যাবে না সম্ভবত। এখানে কোনো একটি রুমে হয়তো আওয়ামী মুসলিম লীগের জন্ম হয়েছিল 1949 সাল। এখানে গ্রিকদের স্থাপত্য নীতি, মুঘলদের স্থাপত্য শৈলী ব্যবহার করা হয়েছে। খুবই সুন্দর, খুবই সুন্দর, মানে হাসলে ভালো লাগা ছাড়া অন্য কিছু আর কাজ করবে না। খুব শিহরিত হচ্ছে যে সেই জায়গাটি, সেই মন্দিরটি, প্যালেসটি। আর এখানে দেখুন, এই যে ভিতরে প্রবেশ নিষেধ যদিও লেখা, ক্যামেরাটাকে একটু দিয়ে দেখানোর চেষ্টা করি। এখানে কিন্তু ওই ছবি আছে, একটু ছবি দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন বোধহয়। এটি ঋষিকেশ দাসের যে স্ত্রী ছিলেন সম্ভবত তার ছবি, আমি বলতে পারলাম না সঠিক, তো সম্ভবত সেটা। আর এখানে দেখুন এই বইটা, ঘাটটি দেখুন, সত্যি বড় অসাধারণ। সিদ্দিকুর রহমান, তো আমাদের সিদ্দিকুর রহমান ভাই এখানে থাকেন আপনি সবসময়? এখানে কি সবসময় থাকেন? আচ্ছা, তো ভাই কোন রুমটাতে এই আপনার মানে অফিসিয়ালি যে রুমটা ব্যবহার করে সেটা কোনটা, নিচে অফিসে? হ্যাঁ, ওই সাইডে, ওটা তো বন্ধ দেখলাম, খোলা আছে। তো আমাদের ভাই আছে সিদ্দিকুর রহমান ভাই, এখানে যে বসে আছে, ওনাকে আসলে পাবেন। ঠিক আছে ভাই। আর এই আসবাবপত্রগুলো কি ওই সময়ের আর কি, ওই সময় আর কি। তার মানে এইটা কোনো একটা জায়গায় বসে হয়তো আওয়ামী মুসলিম লীগের জন্ম হয়েছিল এই জায়গাতে বসে, এটা সাংঘাতিক ব্যাপার। এই যে ভাই বসে আছে, আপনি দেখেন আসবাবপত্রগুলো আমি একটু দেখানোর চেষ্টা করছি বারবার, কারণ এই আসবাবপত্রগুলোতে অনেক গুণীজন, অনেক স্বনামধন্য ব্যক্তিরা কিন্তু এখানে বসেছিলেন। রাজনৈতিক ব্যক্তিত্ব বলেন, চলচ্চিত্র ব্যক্তিত্ব বলেন, ঋষিকেশ বাবুর সময়ের বলেন, রশিদ সাহেবের বলেন, হুমায়ুন সাহেবের বলেন, এখানে কিন্তু অনেকেই বসেছেন। অত্যন্ত ঐতিহাসিক এই জায়গাগুলো, এই ফার্নিচারগুলো, তাই তো ভাই? তো ঠিক আছে ভাই, ভালো থাকবেন। তো অনেক তৃপ্তি নিয়ে, অনেক অজানা তথ্য জেনে এখন আমি বেরিয়ে যাচ্ছি রোজ গার্ডেনের দোতলা থেকে নিচতলায়। আর এখান থেকে খোলা গেলে ভালো হতো, কারণ এটা নিষেধ, এখানে খোলা যাবে না এই জায়গাটি। খুললে তো অনেক কিছু দেখানো যেত। তো চলুন দর্শক, আমরা নিচে চলে যাই, আবার সেই লাল গালিচা দিয়ে যাচ্ছি। অত্যন্ত সুন্দর, মানে টাকা উঠে যাবে, টাকা উসুল হয়ে যাবে, পয়সা উসুল। দেখুন সেই সময়কার, আমি হাত দিয়ে দেখি, 1930 সালের সময় যে কাজ, এই যে বিভিন্ন রঙের, সবুজ, এখানে এটা কি মেজেন্ডা কালার, সম্ভবত ব্লু, এখনও কতটা সুন্দর, দেখুন কতটা সুন্দর। আর এখনকার গ্লাস লাগালে বেশি দিন টেকে না, কিন্তু এখন দেখুন এখনও অক্ষত, এখনও সুন্দর। তো আমরা আবারও নামছি সেই লাল গালিচা দিয়ে। আর এখান থেকে বাইরের ভিউটা হচ্ছে এরকম, এই যে ভিউ, এই যে দেখুন, এই
এই যে KAR, এটা মানে হচ্ছে খান বাহাদুর আব্দুর রশিদ সাহেব বা আব্দুর রশিদ, খান বাহাদুর আব্দুর রশিদ। কারণ যখন রশিদ সাহেবের কাছে বাড়িটি বিক্রি হয় তখন ওনার নাম অনুযায়ী এটা আগে নামকরণ করা হয়। আর এই যে মূর্তিগুলো বা স্থাপনাগুলো অত্যন্ত দৃষ্টিনন্দন এবং অসাধারণ। দেখুন আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক রোজ গার্ডেনের পিছন সাইডটা। মানে আমি একটু আগে দেখাচ্ছিলাম ঠিক সামনের সাইডটা, এখন আমি দাঁড়িয়ে আছি পিছন সাইডটা। পিছন সাইডটাও কি অসাধারণ দেখুন। আর পিছন সাইডটার এই ভিউটা যদি আপনাদের দেখাই তো এরকম, এখানে তেঁতুল গাছ আছে। অনেক কোটি টাকা খরচ করে হয়তো একটি বাড়ি করা যাবে, কয়েকশো কোটি টাকা খরচ করতেই পারে যে কেউ, সে সামর্থ্য এখন অনেকের আছে, কিন্তু এইরকম একটি বাড়ি আমার মনে হয় যে সম্ভব না তৈরি করা। কি অসাধারণ দেখুন। আমি সামনের দিকে দেখাই, চলুন সামনের দিকে। মানে মন জুড়িয়ে যাবে, চোখ জুড়িয়ে যাবে, এরকম একটি স্থাপত্য শৈলী আপনি আমি দেখেছি যে অনেক জমিদার বাড়িতে কিন্তু এইরকম স্থাপত্য শৈলী ব্যবহার করা হয়েছে। আমরা করটিয়া জমিদার বাড়িতে যাব, আমরা মহেরা জমিদার বাড়িতে যাব, সেখানে দেখাবো। তো যতই দেখছি মন কিন্তু হচ্ছে না, মনে হচ্ছে আরও কিছু সময় থাকি, আর একটু দেখাই। তো ভিতরটা হচ্ছে এরকম, দেখুন। সব জায়গায় একটি সুন্দর মাঘ ঝোঁকের মধ্যে ব্যাপার আছে, মানে দারুণ। উপরের ব্যালকনিগুলো এরকম, আমরা ব্যালকনিতে যেতে পারলাম না। প্রত্যেকটা পিলার দেখুন, দেখুন তো 6টি পিলারের উপর নির্মাণ করা। তো আমরা টোটাল ইতিহাসটা আপনাদের জানাবো। তো এটা হচ্ছে বেঙ্গল স্টুডিও। হ্যাঁ, এই বেঙ্গল স্টুডিও এখানে কিন্তু আপনাদের একটু দেখাই, এদিকেই দেখাই। এখানে কিন্তু অনেক সিনেমার শুটিং এখনও কিন্তু বেঙ্গল স্টুডিও দিয়ে হয়। আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এর ভিতরে কিন্তু অনেক শুটিং হয়, অনেক গান হয়, আপনারা যারা বিভিন্ন চ্যানেলে দেখে থাকেন। বাংলা শিল্পকলা একাডেমি বেঙ্গল স্টুডিও। এই বিল্ডিংটি অনেক বড়, ভেতরে অনেক জায়গা আছে, দেখুন ভেতরে। তো সামনে ঢোকা যাবে না সম্ভবত, তারপরে একটু দেখানোর চেষ্টা করে দিই। এটা হচ্ছে প্রবেশ গেট, যে সকল আর্টিস্ট যারা আসেন সম্ভবত ওখান দিয়ে ঢোকেন। আর এখানে কিন্তু বিন আছে, আপনারা যারা আসবেন খাবার দাবার খেয়ে এরকম বিনে কিন্তু আপনারা ফেলবেন। এই যে দেখতে পাচ্ছেন বিন, এটা ভিতর ফেলবেন, বাইরে কোনো কিছু ফেলবেন না। তবে ভালো লাগছে যে এই জায়গাটাতে কোনো নোংরা আমি এখনও দেখিনি, অত্যন্ত সুন্দর পরিষ্কার। প্রতিষ্ঠানে গেলে ওয়াশরুমের একটি সমস্যা থাকে সবার, এটা ওয়াশরুম। তো আমাদের এক ভাই আছেন, তো ভাইজান আসসালামু আলাইকুম, কী নাম আপনার? মোহাম্মদ করিম। মোহাম্মদ করিম ভাই। তো খলিল ভাই কোথা থেকে আসছেন? আমি কামরাঙ্গীর চরের থেকে এসেছি। কামরাঙ্গীর চর, আমরা তো লালবাগ কিল্লার পাশেই আপনার বাসা। তো এখানে এসে কেমন লাগছে বলেন? মোটামুটি ভালোই লাগছে। ফ্যামিলি নিয়ে আসছেন? হ্যাঁ, পুরো ফ্যামিলি নিয়ে আসছি। তো এটা কি প্রথম আসা নাকি এর আগে আসছে? পুরো সময় আসি। ভালো লেগেছে? কি ভালো লেগেছে সব থেকে? সবচেয়ে ভালো লাগছে পুরোনো একটা ইয়ার সুন্দর একটা ইয়া, মানে বিল্ডিংটা, এই যে বিল্ডিংটা অনেক পুরানো বিল্ডিংটা এবং এত সুন্দর, অনেক সুন্দর। মানে গঠনশৈলীটা এক নামে শুনছি, একজনের রোজ গার্ডেন, একজন শুনি
ইয়ার এটা হুমায়ুন সাহেবের বাড়ি, বাড়ি। কিন্তু রোজ গার্ডেন হিসেবে সবাই চিনতে। সবাই চেনে। তো ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আল্লাহ। এটা ওয়াশরুম। এটা কিন্তু ওই যে এই যেখান থেকে ঢুকতে হবে আমি দেখাই, যে ঢুকে এই সোজা চলে আসলে কিন্তু ওয়াশরুমটা, আর বামে চলে গেল বিল্ডিংটা, ডান পাশে থাকলো আপনার মানে গোলাপের বাগানটা। এই যে এখানে মহিলা লেখা আছে, মহিলা পুরুষ, পুরুষ এটা আছে। তো এখানে সব কিছু মোটামুটি ভালো সুন্দর। চলুন আমরা একটু গোলাপ বাগানটা দেখে যাই। প্রায় সব শেষ ঘোরা, বেঙ্গল ফাউন্ডেশন থেকে শুরু করে আমরা সবই দেখালাম। তো একটু গোলাপ বাগানটা আপনাদের দেখাই। এই যে দেখুন, এখানে একটি মূর্তি আছে, বাচ্চা দুধ পানরত, আর পাশে কিন্তু সেই গোলাপ, এই যে গোলাপ, এই যে গোলাপ ছেড়া যাবে না কিন্তু দেখা যাবে, প্রচুর গোলাপ। দেখুন, রোজ গার্ডেনে যারা বেড়াতে আসবেন, এখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা একেবারে নেই। ওই যে মেইন গেট, টিকিট কাউন্টার, এখান থেকে এসে এইখানে এই কয়েকটি দোকান আছে, রয়্যাল ক্যাফে, এখানে সব পাবেন। তো এই ছাড়া আর নাই আসলে। এই যে মায়ের দোয়া, চটপটি হাউস, এখানে কিন্তু আপনারা খেতে আসতে পারবেন, মানে কিছু পাওয়া যায়। এছাড়া এখানে কিন্তু অন্য কোনো খাবার ব্যবস্থা নাই। এখানেও একটি দোকান আছে, 3টে দোকান দেখতে পাচ্ছি, না 3টে দোকান, আরও কয়েকটি দোকান আছে। এই দেখুন, দোকানগুলোর নাম নাই আসলে। তো আপনারা যারা এখানে আসবেন, এই দোকানগুলোতে এসে আপনাদের সামান্য স্ন্যাক্স জাতীয় যে সকল ফুড আছে এটা খেতে পারবেন। মানে খুব ভালো খাবার দাবার ব্যবস্থা নাই, তারপরেও যা আছে মোটামুটি আছে। তা আমি একটু কফি খাবো এখানে, সেখানে কফি খাই। হ্যাঁ, এটা মায়ের দোয়া চটপটি হাউস, চটপটির সাথে কফি পাবেন, খুব ভালো। ফুচকা আছে, বিরিয়ানি আছে। আচ্ছা, কি ভাইয়ের নাম কি? তো নাহিদ ভাইকে এখানে কিন্তু আসলে আপনারা পাবেন। ঠিক আমি দেখাই, এই যে মেইন গেট, এই রোজ গার্ডেন ঢোকার সামনে আসলে কিন্তু এই নাহিদ ভাইকে পেয়ে যাবেন, সব কিছু পাবেন। আর নাহিদ ভাই খুব হাসি খুশি মানুষ, ভালো হ্যান্ডসাম, আপনারা আসবেন এখানে অবশ্যই। আচ্ছা, তো ঠিক আছে, আমি এটা একটু নিলাম, নিয়ে ট্রাই করি। এই যে দেখতে পাচ্ছেন, তো খেয়ে দেখি। এটা তো ভালো হয়, সাধারণত এগুলো কিন্তু ভালোই হয়। বাহ, সারাদিন ঘোরাঘুরির পরে একটু কফি বা চা হলে কিন্তু জমে যাবে। আর এই নাইট বার এখানে মায়ের দোয়া, এখানে যে সামনে দেখতে পাচ্ছেন মায়ের দোয়া খাচ্ছে। তো আজকের ব্লগটি আমি রোজ গার্ডেন থেকে এখানেই শেষ করছি। ব্লগটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় অবশ্যই বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে করে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন ইনস্ট্যান্ট আপনারা পেয়ে যান। দেখা হবে অন্য কোথাও, জানি না কোথায়, তবে দেখা হবে অন্য কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পথে পথে সবার সাথে চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।